ভারতে ককরোচ জনতা পার্টি সিজেপির বিক্ষোভে আজও উত্তাল রাজধানী দিল্লি। যন্তর মন্তরে আবারও অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। মঙ্গলবার সকালে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। সোমবারও দিনভর পুলিশের সাথে সংঘর্ষে শতাধিক পুলিশ আহত হন। আটক করা হয় ৭০ জন বিক্ষোভকারীকে। বিকেলে সিজেপির প্রতিনিধিদের সাথে বৈঠক করে কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। দিল্লির যন্তর মন্তরে সকাল থেকে অবস্থান নিয়েছেন সিজেপির কর্মীরা। তাদের আহ্বানে আবারও আসতে শুরু করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ চলছে ককরোচ জনতা পার্টি সিজেপির। অভিযোগ, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও প্রযুক্তিগত ত্রুটিসহ নানা অনিয়ম। সোমবার দিনভর বিক্ষোভে উত্তাল ছিল রাজধানী দিল্লি। এ সময় তারা সংসদ ভবন অভিমুখে পদযাত্রা করার চেষ্টা করলে পুলিশ আন্দোলনকারীদের উপর টিয়ার গ্যাস ছোড়ে ও লাঠিচার্জ করে। এ সময় সংঘর্ষে শতাধিক পুলিশ আহত হন। আটক করা হয় অনেক বিক্ষোভকারীকে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই আন্দোলনকারীদের দুই প্রতিনিধি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আন্দোলনকারীদের পক্ষ থেকে একটি লিখিত স্মারকলিপি দেওয়া হয়। পরে নাড্ডা জানান, আন্দোলনকারীদের অনুরোধেই এই বৈঠক হয়েছে। আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে পরিস্থিতি স্বাভাবিক করতে সহযোগিতার আহ্বান জানান তিনি। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, সরকারের কাছে তাদের দাবি পৌঁছে দেওয়া হয়েছে এবং আলোচনার আশ্বাস পাওয়া গেছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানানো হয়। हम लोगों ने यही बोला कि हमारे 3 डिमांड्स हैं। पहले कि सोनम वांगचुक जी को तुरंत रिलीज किया जाए एंड जब तक वो फॉर्मेलिटीज पूरी होती है उसमें उनको एक वीडियो बनाने का अलाउ किया जाए। वो वीडियो में यही हो कि वो अपील करे शांति बनाए रखने के लिए। শান্তিপূর্ণ পরিস্থিতি ও আইন শৃঙ্খলা ঠিক রাখার বিষয়ে সহযোগিতার জন্য বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছে দিল্লি পুলিশও। and cooperate with the police in ensuring peace and public. এদিকে সমাজকর্মী সোনাম ওয়াংচুক ঘোষণা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত যুব নেতাদের পার্লামেন্টে এমপিদের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়া না হবে কিংবা এমপিরা তাকে দেখতে দিল্লির হাসপাতালে না আসবেন, ততক্ষণ পর্যন্ত তিনি তার অনশন চালিয়ে যাবেন। গত মে মাসে যাত্রা শুরুর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখো অনুসারী তৈরি হয়েছে সিজেপির। ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা ও বেকারত্ব নিয়ে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে দলটি। মনিরুজ্জামান বাবু, ৭১। জনপ্রিয়তা কমেছে ডোনাল্ড ট্রাম্পের। ইতিহাস বলছে এমন পরিস্থিতি সাধারণত মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন দলের জন্য বড় ধাক্কা বয়ে আনে। কিন্তু এবার চিত্রটা ভিন্ন। ট্রাম্পকে অপছন্দ করা বহু ভোটারও এখনও আস্থা রাখতে পারছেন না ডেমোক্র্যাটদের উপর। তাহলে কি ২০১৮ সালের মতো ব্লু ওয়েভের আর দেখা যাবে না, নাকি ভোটের দিন যত এগিয়ে আসবে বদলে যাবে পুরো সমীকরণ? জানাচ্ছেন চৈতি সরোয়ার। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ৬ মাস না পেরোতেই তার অনুমোদনের হার নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে। অর্থনীতি, মূল্যস্ফীতি, ইরান সংকট এবং রাজনৈতিক বিভাজন সব মিলিয়ে জন অসন্তোষ বাড়ছে। কিন্তু সেই অসন্তোষের রাজনৈতিক সুবিধা নিতে পারছে না বিরোধী ডেমোক্র্যাটরা। সিএনএনের বিশ্লেষণে উঠে এসেছে, ট্রাম্পের জনপ্রিয়তা এখন ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনের আগের সময়ের চেয়েও কম। অথচ সেই সময় ট্রাম্প বিরোধী ভোটের বড় অংশ ডেমোক্র্যাটদের পক্ষে গিয়ে প্রতিনিধি পরিষদে বড় জয় এনে দিয়েছিল। তবে এবার সেই প্রবণতা দেখা যাচ্ছে না। বিভিন্ন জাতীয় জরিপ বলছে, ট্রাম্পের কার্যক্রমে অসন্তুষ্ট ভোটারদের একটি বড় অংশ এখনও ডেমোক্র্যাটদের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়নি। কেউ দ্বিধায় রয়েছেন, আবার কেউ রিপাবলিকানদের ছেড়ে গেলেও ডেমোক্র্যাটদের বিকল্প হিসেবে গ্রহণ করতে পারছেন না। ফলে ট্রাম্পের জনপ্রিয়তা কমলেও বিরোধী দলের ভোটের ঝুলি সেই অনুপাতে ভারী হচ্ছে না। বিশ্লেষকদের মতে এর পেছনে সবচেয়ে বড় কারণ ডেমোক্র্যাটদের নিজস্ব ভাবমূর্তির সংকট। বাইডেন প্রশাসনের শেষ সময়ের অর্থনৈতিক চাপ, অভিবাসন সংকট এবং দলীয় নেতৃত্ব নিয়ে বিতর্ক এখনও ভোটারদের মনে প্রভাব ফেলছে। ফলে ট্রাম্পের প্রতি অসন্তোষ তৈরি হলেও সেটি স্বয়ংক্রিয়ভাবে ডেমোক্র্যাটদের সমর্থনে রূপ নিচ্ছে না।
তবে এই পরিস্থিতিকে রিপাবলিকানদের জন্য পুরোপুরি স্বস্তির বলে দেখছেন না বিশ্লেষকরা, কারণ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাস বলছে মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্টের জনপ্রিয়তা ধারাবাহিকভাবে কমতে থাকলে শেষ পর্যন্ত তার দলই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ভোটের দিন ঘনিয়ে এলে হতাশ রিপাবলিকান ভোটারদের একটি অংশ ভোট নাও দিতে পারেন অথবা শেষ মুহূর্তে অবস্থান বদলাতে পারেন। এবারে নির্বাচনের আরেকটি বড় বাস্তবতা হলো প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত সেই সব অঙ্গরাজ্য ও কংগ্রেশনাল জেলায় যেখানে 2024 সালের নির্বাচনে ট্রাম্প জয় পেয়েছিলেন। ফলে জাতীয় জনমতের চেয়ে স্থানীয় প্রার্থী, আঞ্চলিক ইস্যু এবং প্রচারণার কার্যকারিতা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সব মিলিয়ে এবারের মধ্যবর্তী নির্বাচনের সবচেয়ে বড় ধাঁধা ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে কিনা সেটি নয়, বরং প্রশ্ন হলো যেসব ভোটার ট্রাম্পকে অপছন্দ করছেন তারা শেষ পর্যন্ত কাকে ভোট দেবেন, কারণ সেই উত্তরেই ঠিক করে দিতে পারে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ, এমনকি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের রাজনৈতিক ভবিষ্যৎও। চৈতি সরওয়ার, ৭১। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে আগামী 30 দিনের মধ্যে এই শুল্ক কার্যকর হবে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের গাড়ি, ডেইরি পণ্য এবং অ্যালকোহল খাতের প্রতি কানাডার বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই শুল্কের আওতায় ওয়াইন ও হকি স্টিক থেকে শুরু করে বাণিজ্যিক সিমেন্টের মতো শিল্প পণ্য রয়েছে। তবে দুই দেশের বাণিজ্য চুক্তির আওতাধীন জ্বালানি, পটাশ, খনিজ সম্পদ এবং মাছের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্য এই শুল্কের বাইরে রাখা হয়েছে। এর জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, আগামী সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনা আরও জোরদার করতে কানাডা প্রস্তুত রয়েছে। বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির আধিপত্য বিস্তার নিয়ে এবার যুক্তরাষ্ট্রের মুখোমুখি চীন। গত শুক্রবার চীনের সাংহাই শহরে শুরু হয়েছে বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন WAIC। এই সম্মেলনে 29টি দেশকে সাথে নিয়ে বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থা বা WAIC এর গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বেইজিং। সাংহাইয়ে এই সংস্থার 29টি প্রতিষ্ঠাতা সদস্য দেশের প্রতিনিধিরা এতে স্বাক্ষর করেন। বিশ্লেষকদের মতে এর ফলে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত একচ্ছত্র আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল চীন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। 2018 সালে যাত্রা শুরুর পর এবার নবমবারের মতো বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন WAIC অনুষ্ঠিত হলো। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে AI অংশীদারত্ব। সম্মেলনে সবচেয়ে বড় পদক্ষেপ ছিল বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থা WAICO গঠন। ইন্দোনেশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া ও পাকিস্তান সহ গ্লোবাল সাউথের 29টি প্রতিষ্ঠাতা সদস্য দেশ এই জোটে স্বাক্ষর করেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। এই সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অংশগ্রহণকারী দেশগুলোর প্রতি AI খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, এই প্রযুক্তির ওপর যেন কোনো একটি দেশের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত না হয়, সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। উন্নয়নশীল দেশগুলোর AI সক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতে ভূমিকা রাখছে চীন, যাতে নতুন ধরনের ঐতিহাসিক বৈষম্য তৈরি না হয়। এর উন্নয়ন কোনো একক দেশের একক প্রদর্শনী হওয়া উচিত নয়। বিশ্লেষকরা মনে করছেন তার এই মন্তব্য যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করেই। প্রযুক্তি ও AI খাতে আধিপত্য প্রতিষ্ঠা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা এখন তীব্র। দুই দেশই মনে করে এই খাতে প্রতিপক্ষের অগ্রগতি অন্য পক্ষকে আটকে দেওয়ার সচেতন প্রচেষ্টার অংশ। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের চিপ যুদ্ধ আরও তীব্র হয়েছে। উন্নত সামরিক অস্ত্র ও AI ভিত্তিক ব্যবস্থার মতো চিপ নির্ভর প্রযুক্তির উৎপাদনে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রতিযোগিতায় রয়েছে বিশ্ব অর্থনীতির শীর্ষ এই দুই দেশ। সম্মেলনের প্রথম দিন চীন এমন সব অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শন করেছে যা যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সক্ষমতার সঙ্গে পাল্লা দিতে পারে। বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থা WAICO নামের
আন্তঃসরকারি সংস্থাটি আনুষ্ঠানিকভাবে গত 16 জুলাই গঠিত হলেও গেল বছর থেকে বৈশ্বিক এআই জোট গঠনের ধারণা প্রচার করে আসছিল বেইজিং। মনিরুজ্জামান বাবু, ৭১। ইরানে টানা 10ম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বন্দর আব্বাস, কেশম দ্বীপ, চাবাহার ও কোনাকার সহ দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরান। তেহরানের হামলার মার্কিন সেনা নিহতের ঘটনায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে এর কঠিন মূল্য দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন আরফাত ইসলাম। সময়ের সাথে সাথে তীব্র হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র সংঘাত। টানা 10ম রাতেও ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক শহর ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী সিরিক, বন্দর আব্বাস, কেশমদ্বীপ, চাবাহার ও কোনারাক এলাকায় একাধিক বিস্ফোরণ হয়েছে। ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের চড়া মূল্য দিতে হবে ইরানকে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতের ক্যাম্প আরিফজানে থাকা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বাহরাইনের মুহাররাক ও আল রিফা এলাকায় মার্কিন রাডার এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। হরমুজ প্রণালীতেও উত্তেজনা বেড়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমান উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে হামলা হয়েছে। এর আগে আইআরজিসি দাবি করে, হরমুজ প্রণালীর দক্ষিণ দিক দিয়ে চলাচলের চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। ইরানের জাতীয় স্বার্থ রক্ষায় কূটনৈতিক সমাধান না আসলে যুদ্ধের মাধ্যমে জবাব দিতে প্রস্তুত তেহরান। আলোচনা আর যুদ্ধ শুধু উপায়, শেষ লক্ষ্য নয়। আসল লক্ষ্য হলো ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করা। তা কখনো রক্ষা হবে যুদ্ধের মাধ্যমে, কখনো কূটনীতির মাধ্যমে। যুক্তরাষ্ট্র স্থলযুদ্ধ চাইলে আমরা প্রস্তুত। এদিকে যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধ চলবে কিনা সে বিষয়ে কংগ্রেসে ভোটাভুটির দাবি জানাবে ডেমোক্রেটরা। আরাফাত ইসলাম, ৭১। সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যে নতুন নতুন ঝুঁকি তৈরি হলো। এক বিবৃতিতে হুথিদের সশস্ত্র বাহিনী বলেছে, ইয়েমেনের ওপর সৌদি আরব অন্যায় এবং নিপীড়নমূলক অবরোধ আরোপ করেছে। এর জবাবে সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সমুদ্রপথে অবরোধ কার্যকর করা হচ্ছে। হুথিদের এই ঘোষণার বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি আরব কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে লোহিত সাগরের প্রবেশদ্বারে বব আলমান্দের প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে গেলে এশিয়ার সৌদি আরবের তেল রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে। এতে বিশ্বজুড়ে তেল সরবরাহ 7% কমে যেতে পারে। গত সপ্তাহে হুথি নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে সৌদি আরব বোমা হামলা চালিয়েছে এমন অভিযোগ করে গোষ্ঠীটি সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। ইউক্রেনের ওডেসা বন্দরে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় জাহাজে থাকা 4 ভারতীয় নাবিক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও এক ভারতীয়। এনডিটিভি এই তথ্য জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত 19 জুলাই সন্ধ্যায় ইউক্রেনের ওডেসা বন্দর ছাড়ার সময় এমভি গোল্ডেন লিও নামের একটি জাহাজ হামলার শিকার হয়। এ সময় 4 ভারতীয় নাগরিক নিহত এবং একজন গুরুতর আহত হন। জাহাজটিতে 5 ভারতীয় নাগরিক সহ 17 জন নাবিক ছিলেন। এই হামলায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা, বেসামরিক নাবিকদের জীবন ঝুঁকির মুখে ফেলা এবং নৌ চলাচলে বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকা উচিত। ইউক্রেনে অবস্থিত ভারতীয় মিশন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তারা ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছে মন্ত্রণালয়। দক্ষিণ ভিয়েতনামে চলন্ত বাসে আগুন লেগে অন্তত 7 যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে লামডং প্রদেশ থেকে হো চি মিং সিটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাসে আগুন লাগে। ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়লে আটকে পড়েন যাত্রীরা। এতে ঘটনাস্থলে অন্তত 7 জন নিহত হন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনায় আরও 5 জন আহত হয়েছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার 133 যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত নারী ও 15 শিশু সহ জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত 67 জনকে। বাকি 66 জন এখনও নিখোঁজ রয়েছে। এতে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এদিকে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষের তথ্য মতে গত শনিবার রাতে ফেরিটি 116 যাত্রী এবং 17 ক্রু নিয়ে রাজধানী জর্জটাউন থেকে পোর্ট কাইতুমার উদ্দেশ্যে রওনা হয়। পথে উত্তর আটলান্টিক উপকূলে উল্টে যায়। এরপর ফেরিটি থেকে জরুরি সংকেত পাওয়ার পর সরকারি উদ্ধারকারী দল ও বেসরকারি নৌযান নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। ব্রিটেনে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার উপর জোর দিলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। সোমবার দায়িত্ব গ্রহণের পর প্রথম ভাষণে 10 বছর মেয়াদী রূপরেখা তুলে ধরার প্রতিশ্রুতি দেন বার্নহাম। পাশাপাশি জীবনযাত্রার ব্যয় কমিয়ে সাধারণ জীবনযাত্রা সহজ করতে নতুন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন 59তম ব্রিটিশ প্রধানমন্ত্রী। ওরিসুল ইসলামের প্রতিবেদন। মাত্র 2 বছরের মাথায় নতুন প্রধানমন্ত্রী দেখল যুক্তরাজ্য। 59তম প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম। এ নিয়ে গত 4 বছরে পঞ্চম প্রধানমন্ত্রী পেল 10 নম্বর ডাউনিং স্ট্রিট। শুক্রবার লেবার পার্টির নেতা হিসেবে কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হন বার্নহাম। এরপর সোমবার দুপুরে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বার্নহামকে নতুন সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান রাজা। পরে তার প্রস্তাব গ্রহণ করে সরকার গঠনে সম্মত হন বার্নহাম। ক্ষমতা গ্রহণের পর 10 নম্বর ডাউনিং স্ট্রিটে যান নবপ্রধানমন্ত্রী। পরে প্রথম ভাষণে বার্নহাম বলেন, ব্রিটেনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বর্তমান সরকার করেন তিনি পরিকর। এ সময় দেশের জন্য একটি দীর্ঘমেয়াদী রূপরেখা তুলে ধরার প্রতিশ্রুতি দেন তিনি। প্রস্তাব এই মুহূর্তটি আত্মপর্যালোচনা ও নতুন অঙ্গীকারের। আমি দেশের মানুষ রাজনীতির উপর চরম বিরক্ত। আমরা রাজনৈতিক নেতারা এতদিন যথেষ্ট ভালো পারফর্ম করতে পারিনি, কিন্তু আমাদের আরও ভালো হতে হবে এবং আমরা হব। এই মুহূর্তটিকে আমরা ব্রিটেনের ঘুরে দাঁড়ানোর বড় সন্ধিক্ষণ বানাবো। চলতি বছরের শেষের দিকে আমি ব্রিটেনের জন্য 10 বছর মেয়াদী একটি রূপরেখা প্রকাশ করব। এর আগে রাজা তৃতীয় নেতার কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন কিয়ার স্টারমার। এ সময় উত্তরসূরি অ্যান্ডি বার্নহামের প্রতি শুভকামনা জানান তিনি। আমার কাজ শেষ। প্রধানমন্ত্রী হিসেবে এই দেশের সেবা করা আমার জীবনের পরম সৌভাগ্যের বিষয় এবং আমি আত্মবিশ্বাসী যে 2 বছর আগের তুলনায় ব্রিটেন এখনো আরো শক্তিশালী এবং ন্যায়পরায়ণ। সম্প্রতি উপনির্বাচনে বড় ব্যবধানে পরাজিত হন কিয়ার স্টারমার। এরপর থেকে পদ ছাড়তে তার ওপর চাপ তৈরি হয়। পরে দলীয় অসন্তোষ ও স্থানীয় নির্বাচনে দলের খারাপ ফলাফলের জেরে 22শে জুন পদত্যাগের ঘোষণা দেন স্টারমার। অরিসুল ইসলাম, 71। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।